সকলকে শুভেচ্ছা। কোভিড-19 একটা দীর্ঘমেয়াদী প্রলয়ঙ্কারী ঝড়ের মতো। তা কেবল খালি আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে না, আমাদের জীবন নাশ করছে না, আমাদের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করছে না, একইভাবে আমাদের যে দৈনন্দিন জীবন রয়েছে তা সম্পূর্ণ ওলটপালট করে দিচ্ছে। আমি নিজে অনেক ডিসিপ্লিন মানুষ, কিন্তু আমি গত 4 মাসে অনেক দেরি করে ঘুমাতে যাচ্ছি, অনেক দেরি করে সকালে উঠছি, কিন্তু তারপরেও যারা এই সকাল 9টার সময় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও স্বাগত জানাচ্ছি আজকে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানটি আমরা করব তার সঙ্গে থাকার জন্য। আজ 15ই জুলাই, ইউনেস্কো এবং ইউএন ইভকের সৌজন্যে সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। এর কারণটা কি? এর কারণ হলো আমরা বুঝতে পারছি যে আমাদের ভবিষ্যৎ পৃথিবী অন্যরকম হবে এবং এই নোভেল করোনা ভাইরাসের কারণে এই ভবিষ্যৎ পৃথিবীতে তরুণ প্রজন্মকে টিকে থাকতে হলে, তাদের জীবিকা অর্জন করতে হলে, হতে পারে তা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বা কর্মমুখী কোনো কর্মসংস্থানের মাধ্যমে, সেক্ষেত্রে তরুণদেরকে তৈরি হওয়ার প্রস্তুতির যে প্রয়োজন তার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। আজকের এই দিনের প্রতিপাদ্য, এই বছরের এই দিনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্কিলস ফর রেজিলিয়েন্ট ইউথ। রেজিলিয়েন্ট ইউথ তার মানেই হচ্ছে সামনে যে বাধা বিপত্তি রয়েছে, আমরা আশা রাখি আমাদের তরুণ প্রজন্ম তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে সেই বাধা বিপত্তি শত প্রতিকূলতা অতিক্রম করতে পারবে এবং তাদেরকে পারতেই হবে। আর তার জন্যই আমাদের এই আয়োজন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আয়োজিত হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। দ্য ডেইলি স্টারের সৌজন্যে আজকে সারাদিন ব্যাপী আমরা আপনাদের সঙ্গে থাকব। I welcome you all again to the Youth Skills Summit 2020 presented by the Daily Star in association with SBK Tech Ventures, Shah Cement and Mountain Dew. We are very glad to have 10-minute school, youth opportunities and Preneur Lab and Star Youth as our youth engagement partners. এই অনুষ্ঠানটি 10-minute school, the Daily Star, youth opportunities এবং সমকাল তাদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কথা আর বাড়াবো না, সারাদিন আরো অনেক কথা হবে। আজকে প্রথম অধিবেশন শেপিং আওয়ার ডিজিটাল ইউথ, আমাদের ডিজিটাল যে ফিউচার রয়েছে সেই ফিউচারের জন্য আমাদের তরুণ প্রজন্মকে কি করে তৈরি করা যায়, সেই অংশটি আমাদের খুবই পরিচিত কতজন মানুষ যারা বেসিসে রয়েছেন, বাক্যতে রয়েছেন এবং আরেকজন রয়েছেন যিনি নিজের গল্পের মতো করে একটি পুরো বড় একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তাদের সকলকে আমন্ত্রণ জানাতে চাই, বা তার আগে আমন্ত্রণ জানাতে চাই সামনের যে অধিবেশনটি রয়েছে তার মডারেটর প্রীত রেজাকে, যিনি একইভাবে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে একইভাবে স্বাচ্ছন্দ্যে কাজ করে যাচ্ছেন। ক্যামেরার সামনে কখনো উনি উপস্থাপক, ক্যামেরার পিছে উনি কখনো কখনো অকশন ম্যানেজার, আবার কখনো ফটোগ্রাফার। আমি অনুরোধ করছি প্রীত রেজাকে স্ক্রিনে নিয়ে আসার জন্য। শুভ সকাল জুনায়েদ ভাই। প্রীত ভাই কেমন আছেন? আমি ভালো আছি, শুভ সকাল। আপনি কেমন আছেন? শুভ সকাল। আজকের দিনটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা তরুণ প্রজন্ম আমাদের অনুষ্ঠান দেখছে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথম সেশনের দায়িত্বভার আপনার হাতে ছেড়ে দিয়ে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ। প্রিয় তরুণ, আপনি যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জুনায়েদ ভাই অলরেডি অফিসিয়ালি সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে আজকে আমরা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে উপলক্ষে ডেইলি স্টার এর আয়োজনে ইউথ স্কিল সামিটের যে প্রথম সেশনটি আমরা করতে যাচ্ছি, আমার কাছে মনে হয় যে যেই স্কিলটি আমাদের তরুণদের সবার আগে থাকা উচিত, আমার মনে হয় যে আপনি যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন, আপনার সেই স্কিলটি আছে। সেটা হলো আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা। তো আমার কাছে মনে হয় যে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও। আপনি প্রথম ধাপ আসলে একদমই কমপ্লিট করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একাই আসলে পুরোটা সময় আসলে স্ক্রিনে থাকবো না, কারণ আমার সাথে
মজার কিছু মানুষ আছেন এবং যাদেরকে আসলে সুবক্তা বলা যেতে পারে, যাদের গল্প, যাদের কথা, যাদের কাজ আসলে আমাদেরকে মুগ্ধ করে এবং আসলে অনেক রকমের অনুপ্রেরণা ছড়ায়। এবং আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন তাহলে এই মানুষগুলির গল্প না শুনে আসলে উপায় নেই। আমার মনে হয় আমি আর সময় নষ্ট না করে আমি আসলে আমন্ত্রণ জানাতে চাই দিদারুল আলম সানি, ডিরেক্টর বেসিস, এবং জনাব ইকবাল বাহার জাহিদ, ফাউন্ডার নিজের বলার মতো একটি গল্প, এবং জনাব তহিদ হোসেন, সেক্রেটারি জেনারেল বাকো। সো সবাইকে শুভ সকাল, কেমন আছেন? জি ভালো। এই প্রিয় মানুষগুলোকে সকাল সকাল দেখে আসলে ভালো লাগছে। এবং আসলে যেটা দিয়ে শুরু করছিলাম, ইকবাল ভাই, সানি ভাই এবং তহিদ ভাই, আসলে আমার তো মনে হয় যে আসলে যে স্কিলটা থাকা উচিত যে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে কাজে নেমে পড়তে হবে আর কি। তো আমরা যেহেতু আসলে আজকে ইয়ুথ স্কিল সামিটের প্রথম সেশনটা শুরু করছি, এবং আসলে আমরা কথা বলছিলাম আসলে যে তরুণদের কি কি স্কিল আসলে তার ক্যারিয়ার গঠনে কাজে দিবে, কি ধরনের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আসলে রয়েছে সেটার বিষয়ে। এবং আপনারা আসলে সেই মানুষগুলো যাদেরকে আসলে অফিসিয়ালি কখনো ধন্যবাদ দেওয়া হয় নাই, যারা আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যারা কাজ করে যাচ্ছে নীরবে নিভৃতে। সো আপনাদেরকে আসলে অফিসিয়ালি একটা ধন্যবাদ দিতে চাই, সানি ভাই, ইকবাল ভাই এবং তহিদ ভাইকে। এবং শুরুটা করতে চাই আসলে জনাব দিদারুল আলম সানিকে দিয়ে। যে সানিক ভাই, স্কিলের যে ব্যাপারটা উঠে আসছে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আপনার কি মনে হয় যে এটার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা আসলে কতটুকু ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইয়ুথদের স্কিল? ইয়ুথদের স্কিলের বিষয়টা আসলে ফার্স্টে সকালে সবাইকে শুভ সকাল বলে শুরু করতে চাই, কারণ হচ্ছে আমরা সবসময় দেখেছি যে একটা অনুষ্ঠান যখন শুরু হয় তখন কিন্তু সকালে একটা কিন্তু খুব এটার একটা স্টার্টিং একটা ভাইব থাকে। এবং আমাদের আজকের প্রোগ্রাম আমরা দেখলাম যে আসলে সকাল থেকে আমরা কিন্তু ঘুম থেকে অনেক ভোরে উঠে কিন্তু এই প্রোগ্রামটা শুরু হবে ইয়ুথ স্কিলস ডে। তো এখানে আসলে আমরা যারা ইয়ুথ সেগমেন্ট নিয়ে কাজ করছি, অথবা যারা ইয়ুথদের মোটিভেট করতে পারে, যারা এমপ্লয়মেন্ট আপনার জার্নি কি হবে, হ্যাঁ, অথবা আপনার কিভাবে জব শুরু করবে, কেরিয়ার কিভাবে শুরু করবে, ওই জায়গাটাই কথা বলতে পারে, অথবা আমাদের কেরিয়ার থেকে কিছু ভ্যালু আমরা যদি সবাই খুব আগ্রহ সহিত কিন্তু আমরা এই প্রোগ্রামটা সাথে পার্টিসিপেট হতে পেরে আমরা কিন্তু অনেক নিজেদের প্রাউড ফিল করছি। এবং এই জায়গাটা আসলে কিছু করার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময়, আমরা এখানে যারা 3-4 জন আছি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি। তো আপনি আইটি স্কিলের কথা বলছিলেন, আর আমি আইটি স্কিলের কথা বলার আগে একটু কোভিড-19 সিচুয়েশনের কথা একটু তুলে আনতে চাই। কারণ কোভিড-19 সিচুয়েশন এবং আইটি যে অথবা আপনার যে স্কিল, এই দুইটার কিন্তু আপনার একটা একটা জায়গায় এনে কিন্তু আজকে আমাদের প্রোগ্রামের বোধহয় টপিকটা সাজানো, এই জন্য আমি একটু কোভিড-19 এর কথা বলতে চাই। আমি আজকে সকালেও আপনার আইএলওর একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে 1 out of 6, হ্যাঁ, ইয়ুথ যারা আপনার হচ্ছে এমপ্লয়েড আছে বিভিন্ন জায়গায়, তো ওইখান থেকে 1 out of 6 আপনার হচ্ছে ড্রপ ডাউন হবে। আর আপনার যারাও আপনার হচ্ছে অন জবে থাকবে ওদের মধ্যে প্রায় 23 আওয়ার্স, হ্যাঁ, আপনার হচ্ছে আপনার উইকলি জব আপনার হচ্ছে উইকলি না মান্থলি আপনার জব আওয়ার কমে যাচ্ছে। এটার মানে হচ্ছে একটা বিশাল কিন্তু একটা ইম্প্যাক্ট আপনার হচ্ছে কনভেনশনাল জব এবং আপনার আইটি স্কিল যে এমপ্লয়মেন্ট গুলো আছে ওইখানে কিন্তু আসবে। তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন দেখতে হবে যে আসলে আমরা এই বিশাল প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা আসলে যখন রিকভার করব, অথবা রিকভার অন প্রসেস অফ রিকভারি, আমাদের যে একটা বিশাল ধাক্কা আসবে আমাদের ইকোনমির উপর এবং আমাদের জব মার্কেটের উপর, এবং যেটা কিনা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রেডিকশনে, বিভিন্ন ডেটা প্রেডিকশনে অথবা বিভিন্ন রিসার্চ প্রেডিকশনে দেখা যাচ্ছে এবং রিয়েলিটি তো আমরা দেখতে পাচ্ছি। তো ওইটা কিন্তু ফেস করতে হলে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে কিন্তু আপনার নেক্সট জেনারেশনের যে আপনার স্কিল সেট, ওইখানে কিন্তু অ্যাডাপশন লাগবে। এবং নেক্সট জেনারেশনের আইটি স্কিল সেটের অ্যাডাপশনের আগে, যেটাকে আমরা 4th IR বলি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, ওদের কিন্তু বেসিক যে জায়গাটা আমরা সবসময় বলি যে ডু দা বেসিক রাইট, বেসিক জায়গাটাও কিন্তু আমাদের এখন আপনার হচ্ছে স্ট্রেনথেনিং করতে হবে। সে ফর এক্সাম্পল, আমি সবসময় বলি, আমাকে যখনই বলা হয় যে আইটি স্কিল কি কি লাগবে, অথবা আইটি মার্কেটে আপনি ইয়ুথদের অপরচুনিটি কি আসবে সামনে, অথবা কি স্কিল নিলে ওরা হচ্ছে আইটি মার্কেটের জন্য রেডি হতে পারবে, আমি এটার আগে সবসময় বলি যে আমাদের বাংলাদেশে আমরা আমাদের দেশের প্রতি অনেক ভালোবাসা, আমরা বাংলাকে অনেক ভালোবাসি। এর পাশাপাশি আমরা যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে আমাদের কম্পিট করতে হয়, আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি, আমাদের কিন্তু ইংলিশের প্রতি দক্ষতা এবং ইংলিশ বোঝার যে দক্ষতা, ওই জায়গাটায় কিন্তু আমাদের ইয়ুথদের অনেক স্ট্রংলি কিন্তু কাজ করা উচিত। কারণ হচ্ছে যেটা আমরা দেখতে পাই যে আমরা যখনই আপনার হচ্ছে ঢাকা থেকে বের হয়ে শহর
আপনার ডিস্ট্রিক্ট লেভেল অথবা আপনার ডিভিশনাল লেভেল অথবা ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল, থানা লেভেলে যাই, ক্রমান্বয়ে কিন্তু ইংলিশের দক্ষতার পরিমাণ অথবা পার্সেন্টেজ অফ আপনার ইংলিশ লিটারেসি কিন্তু আপনার কমে আসতে থাকে। তো আপনি যখনই ইংলিশের লিটারেসি পার্সেন্টেজ কমে আসতে থাকবে, তখনই কিন্তু আপনি ইংলিশ পড়া, গুগলে সার্চ দিয়ে আপনার একটা টপিককে খুঁজে বের করা, অথবা একটা আপনার ওয়েবিনার, একটা ইংলিশ ওয়েবিনারে ঢোকা, অথবা একটা ইংলিশ কন্টেন্টে ঢুকে, কোর্সে ঢুকে আপনি কিন্তু আপনার এই কোর্স ম্যাটেরিয়ালটা বোঝা, এবং আপনি কোনো ওয়েবসাইট, যেগুলো ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং এর কাজ হয়, অথবা যেগুলো ওয়েবসাইট থেকে আপনি ইন্টারন্যাশনাল জব গুলা আসে, ওইখানে গিয়ে এটা বোঝা, অথবা ইংলিশ বাইরের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, পুরো জায়গাটাই কিন্তু আপনার কিন্তু অনেকটা শেকি হয়ে যায়। তখন কিন্তু ওদের স্কিলটা ফার্দার মুভ করতে পারে না, অথবা কোনো স্পেসিফিক সাবজেক্ট লাইনের উপর যখন ওরা ওই স্কিলটাকে আবার আপনার হচ্ছে টপ আপ করতে চায়, তখন এটার সাথে ওইটা একটা বিস্তৃত গ্যাপ দেখা দেয়, যার ফলে ওরা ড্রপ ডাউন হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেরিয়ারটা আর আপনার হচ্ছে কিনা বলে ফ্লাই করতে পারে না, অথবা আপনার কেরিয়ারটা জাস্ট হচ্ছে একটা জায়গা পর্যন্ত রয়ে যায়। তো ওই জায়গাটাই আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের স্কিল নিয়ে কাজ করতে হবে, আমাদের ইংলিশ স্কিল নিয়ে কাজ করতে হবে। ইংলিশ স্কিলের যখন মোটামুটি একটা গ্রাউন্ড লেভেল দক্ষতা চলে আসবে, এরপরে আমাদের কিন্তু স্পেসিফিক সাবজেক্ট লাইন, যে যার যেটা ভালোবাসে ওই সাবজেক্ট লাইনের উপর কাজ করতে হবে। আইটিতে এখন সামনের দিনগুলোতে অনেক অপরচুনিটি আসবে, কারণ ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু বিশাল কিন্তু আমরা কিন্তু জব কার্ড দেখতে পেয়েছি, সিএনএন এর রিপোর্ট বলেন, অন্যান্য রিপোর্ট বলেন। তো ওই জব কার্ড যেটা হয়েছে, এই জব কার্ডটা কিন্তু আপনার এখনকার যে কারেন্ট ইকোনমিক্যাল কন্ডিশন, এখানে কিন্তু বড় বড় অর্গানাইজেশন অথবা মডারেট স্কেল অর্গানাইজেশন, স্মল অর্গানাইজেশন, ওরা কিন্তু এই জবটা আপনার হঠাৎ করেই আবার ফিরিয়ে দিবে না ওদের। আপনার যাদেরই কাছে পার্মানেন্ট জব কার্ড হয়েছে, ওরা কিন্তু চাবে যে লসটা হয়েছে, অথবা যে ইকোনমিক এখনকার যে কন্ডিশন, এটার জন্য যে হার্ডশিপটা যাচ্ছে, ওই হার্ডশিপটা যেন আপনার এমপ্লয়ি ওভারহেডের যে আপনার যে বাজেটটা ছিল, ওইটা যেন আপনার অপটিমাইজ করে ওই কাজটাই যেন আপনার কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে করিয়ে আনা যায়, অথবা কোনো ডেভেলপিং কান্ট্রি থেকে করিয়ে আনা যায়, যেখানে সিমিলার সেট অফ স্কিল সেটের লোকজন আছে। তো ওই জায়গা থেকে কিন্তু আমাদের এখন অ্যানালাইজ করতে হবে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অথবা আপনার ডেভেলপ কান্ট্রি গুলাতে যে টাইপ অফ স্কিল সেটের জব লস হয়েছে আইটিতে, ওই টাইপ অফ স্কিল সেটের জবের জন্য যে আপনার হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, অথবা যে টেস্টিং স্কিল বলেন, সফটওয়্যার টেস্টিং স্কিল বলেন, অথবা যে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট স্কিল বলেন, হ্যাঁ, অথবা আপনি যে রকমের আপনি আইটিএস এর যে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, ওইগুলো স্কিল সেট বলেন, ওইগুলা আপনার হচ্ছে ওই মার্কেট থেকে যে টাইপের জব লস হয়েছে, ঠিক সিমিলার টাইপের জব লসের স্কিল সেট আমাদের ইয়তদের এখনই আমাদের হচ্ছে নিজের তাগিদে, হ্যাঁ, আমরা যদি গভর্নমেন্ট কিন্তু এই বিষয়ে অনেক এগিয়ে এসেছে, অনেক কাজ করছে ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে, এছাড়া অনেক প্রাইভেট অর্গানাইজেশন কাজ করছে, নিজের বলার মতো গল্প আমাদের ইকবাল ভাইও কাজ করছে। তো এই জায়গাটা থেকে এখনই কিন্তু আমাদের আগামী 2-3 মাসের মধ্যে আমাদের কিন্তু একটা, অথবা 5 মাস 6 মাসের মধ্যে আমাদের কিন্তু একটা বেস লেভেল আপনার হচ্ছে স্কিল সেট কিন্তু আমাদের গড়ে তুলতে হবে, যেন এই জবগুলো যখন 1 বছর পরে 8 মাস পরে আমাদের কাছে যে আউটসোর্সিং জব হিসাবে আসবে, তখন যেন আমরা এগুলাকে আমরা ধরতে পারি, এবং এইগুলাকে ধরে যেন আমরা আমাদের যে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ, আমরা যে $5 বিলিয়ন কথা বলি, সামনের দিনগুলোতে হয়তো আরো বড় অ্যামাউন্টের আমরা টার্গেট নিব, ওইটা কিন্তু এক্সিকিউট করার জন্য এখনই কিন্তু আমাদের অ্যানালাইসিস করে, বাইরের মার্কেট অ্যানালাইজ করে, লোকাল মার্কেটের স্কিল সেট কি দরকার, এটা একটা অ্যালাইনমেন্ট আসতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো এটাই আমার কথা ছিল। তো বাংলাদেশে আমাদের তরুণরা রেজিলিয়েন্ট, আমরা বরাবরই যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে 71-এ ফিরে এসেছি, আমরা 91-এও তারপর আমাদের ভয়াবহ আপনার ঘূর্ণিঝড় হয়েছিল, তারপরেও আমাদের কিন্তু ভয়াবহ অনেক সময় পেরিয়ে এসেছি আমরা। আমাদের দেশের অবস্থা 2008-এর আগে অবস্থা ভয়াবহ বাজে অবস্থা হয়ে গিয়েছিল দেশের। এর থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু আপনার কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্লোগানের পরে কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক আপনি এগিয়ে এসেছে। এখন আগে যেখানে আমাদের কিশোরগঞ্জের মতো জেলা অথবা আপনার রিমোট জেলাগুলোতে ইন্টারনেট কানেকশন পাওয়া যেত না, এখন নির্বিঘ্নে কিন্তু তরুণরা ইউজ করতে পারছে। এই কানেক্টিভিটিটা কিন্তু এনশিওর হয়েছে গভর্নমেন্টের সময়, এবং অনেক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কিন্তু পুরো বাংলাদেশে বিভিন্ন সাবজেক্টের উপর আইটির হচ্ছে। তো আমাদের এখন কথা হচ্ছে, আমাদের এখন কাজে নামতে হবে, আমাদের ট্রেনিংও চলবে, আমাদের কাজও হবে। এই জায়গা থেকে সবার এগিয়ে আসতে হবে, এবং আমাদের অ্যানালাইজ করে এগিয়ে আসতে হবে যে আমাদের আসলে ডেভেলপ কান্ট্রিতে কি দরকার, এখন কি দরকার, কাদের জব গিয়েছে, এবং সেই জায়গায় আমরা কিভাবে ফুলফিল করতে পারি। ধন্যবাদ। চমৎকার, খুব সুন্দর একটা রোড প্ল্যানের কথা বলছিলেন যে আসলে সমস্যা তো আমাদের আছে, চ্যালেঞ্জেস আছে, এর মধ্যে আসলে আসার কথা বলছিলেন দিদার আলম সানি। আমি যদি একটু জনাব ইকবাল ভাইয়ের কাছে আসি, ইকবাল ভাই
ইকবাল ভাই তো একটা মিশনেই আছে রীতিমতো, উদ্যোক্তা তৈরির মিশন, যেখানে ইকবাল ভাই এই কোভিড এর আগেই বলা হচ্ছিল যে আসলে 73 মিলিয়ন পিপল ইয়ত আসলে আনএমপ্লয়েড, যেখানে আসলে প্রতি বছর আসলে 40 মিলিয়ন ইয়ত আসলে নতুন জব মার্কেটের জন্য আসলে তৈরি হয়, ওদের আসলে জবটা তৈরি হয়। এবং বলা হচ্ছিল যে আগামী 10 বছরে প্রায় 500 মিলিয়নের মতো জবের আসলে প্রয়োজন হবে। সেখানে এই যে আপনি এই উদ্যোক্তা তৈরির একটা মিশনে আছেন, আপনি নিজের বলার মতো গল্প একটা অসাধারণ প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আসলে উদ্যোক্তাদেরকে নানাবিধভাবে আসলে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। এই কোভিড-19টা আসলে উদ্যোক্তাদের, বিশেষ করে আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তো এক ধরনের আসলে ঝুঁকির মুখে ফেলেছেই, কিন্তু আপনার কাছ থেকে আসলে একটু সম্ভাবনার কথাও শুনতে চাই। আসলে ঝুঁকির পাশাপাশি আসলে কি কি নতুন সম্ভাবনা তৈরি হলো বলে আপনি মনে করছেন, যেহেতু আপনি আসলে সরাসরি উদ্যোক্তাদের সাথে কাজ করা হয়? জি, জি। ধন্যবাদ প্রীত ভাই এবং শুভ সকাল। আজকে উদ্বোধনী সেশনে এই ডেইলি স্টারের এবং আমাদের এসবিকে ফাউন্ডেশন আ এর আয়োজনে যে ইয়থ স্কিলস যে অনুষ্ঠানটা, সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আ আপনি ঠিকই বলেছেন প্রীত ভাই যে আ উদ্যোক্তাদের আ আসলে সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় এবং তাই করা উচিত। আমি মনে করি উদ্যোক্তাদের সামনে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, কোনো রকমের আ আ যুদ্ধ করার মতো অ্যাটিটিউড না থাকে, তাহলে তাদের উদ্যোক্তা হওয়া উচিত না। যেকোনো সময়ে তাদের স্বাভাবিক সমতল মাঠে খেলা খুব সহজ। আমার কাছে একটা জিনিস খুব বড় করে মনে হয় এই সময়ে, এই করোনার সময়ে যে আমরা আগামী দিনে অনেক বড়, বড় লিডার পেতে যাচ্ছি, বিজনেস লিডার। তার একটা বড় কারণ হচ্ছে এই সময়ে ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে যারা তার বিজনেসকে বা তার উদ্যোগকে ছোট হোক বড় হোক টিকিয়ে রাখতে পারবে, তারাই কিন্তু প্রকৃত লিডার, আগামী দিনের বিজনেস লিডার। এবং আমার ধারণা তাদেরকে চিহ্নিত করে আগামী দিনে উৎসাহিত করা উচিত, পুরস্কার দেওয়া উচিত। আমি পুরস্কার বলতে একেবারে ওই ওই অ্যাওয়ার্ডের কথা বলছি না। তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমি আসলে বাংলাদেশে, আমি একেবারে ঢাকা নিয়ে চিন্তিত না। আমি কিন্তু পুরো গ্রামে চলে গিয়েছি। এবং এই যে আজকে যে ডিজিটালের কথা বলা হচ্ছে, আইসিটির কথা বলা হচ্ছে, এটা কিন্তু আলাদা কোনো আর এখন বিষয় না। এটা পার্ট অফ লাইফ। এখন আমরা হয়তো অনেকে ফিল করি, অনেকে ফিল করি না যে না, অজান্তেই কিন্তু আমরা এই ডিজিটালের সুযোগ সুবিধা গ্রহণ করছি, ব্যবহার করছি। আমরা ডিজিটাল দিয়ে মাধ্যমে খাওয়া-দাওয়া করছি, ডিজিটাল দিয়ে চলাফেরা করছি, সবই করছি। এখন যেটা হচ্ছে, আমি গ্রামে চলে গিয়েছি। গ্রামে যে ছেলেটা বা মেয়েটার হাতে একটা মোবাইল ফোন আছে এবং একটা ইন্টারনেট আছে, সেই পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বান্দরবান, রাঙামাটি, ওইখানকার তরুণ তরুণীরা কিন্তু খুব সহজে আমার সঙ্গে কানেক্টেড হতে পারছে। আজ থেকে ২.৫ বছর আগে মাত্র ১৬৪টা ছেলে মেয়েকে নিয়ে আমি শুরু করেছিলাম এই এই প্রশিক্ষণ কার্যক্রম, ৯০ দিন করে। সেটা পুরাটাই ডিজিটালে, অনলাইনে। এবং এই অনলাইন সুবিধা থাকার কারণেই কিন্তু তারা সেখানে যুক্ত হতে পেরেছে। এবং আমি তাদেরকে কিন্তু আমি যাদেরকে নিয়ে কাজ করছি তারা মূলত সবাই ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা। এবং তাদেরকে আমি কিন্তু শেখাচ্ছি ৯০ দিন করে কিভাবে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হয়। প্রশিক্ষণটা আগে আমি তাদের দিচ্ছি এবং শুধু তাই নয়, আমি তাদেরকে ৯টা স্কিলস বিনা পয়সায়, যেগুলো বাজারে শিখতে গেলে আমাকে অনেক ট্রেনার এসে এখানে বলেছে প্রায় ৬০,০০০ টাকা লাগে এক একজনের। এরকম ৯টা স্কিলস আমি তাদেরকে এখানে শেখাচ্ছি, একেবারে সেলস থেকে শুরু করে। ইভেন একটু আগে সানি ভাই যেটা বললেন যে আমাদের ইংরেজি জানতে হবে, ডেফিনেটলি, কিন্তু আমি বলবো তার আগে আমাদের বাংলা জানতে হবে। আমরা আসলে অনেকে বাংলায় কথা বলতে জানি না। আমরা যে আমরা যে পিচ দিব, আমরা যে ব্যাংকের কাছে যাব, আমরা যে ইনভেস্টরের কাছে যাব, আমরা যে সেল করব, আমরা কি ৩ জন, ৫ জন, ১০ জন মানুষের সামনে প্রপারলি আমার কথা সুন্দর করে শুনে বাংলায় কথা বলতে পারি? এটা একদম ১ নাম্বার স্কিলস আমি মনে করি। এবং আমি মনে করি যে ভালো বাংলা জানে সে ইংরেজি অবশ্যই পারবে। কারণ তার একটা আগ্রহ তৈরি হবে। আরে আমি তো কথা বলতে পারি, তাহলে হোয়াই নট আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি শিখে ফেলি। সো এবং আইসিটি বলতে যারা স্পেশালাইজ, যারা ফ্রিল্যান্সিং করবে, যারা এটা নিয়ে গবেষণা করবে, প্রোগ্রামিং করবে, অ্যালগরিদম নিয়ে কাজ করবে, তারা অনেক ডেপথে যাক। কিন্তু সাধারণভাবে বেসিক আইটি যে নলেজটা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং নর্মাল যে ইমেল করতে পারা এবং অন্যান্য যে কাজগুলো আছে, এই যে ওয়েবিনার চালানো, অনেকে আমি শুনি যে এখন দেখেন, আপনি দেখেন এই গত ৩-৪ মাসে কিন্তু সবাই শিখে গেছে কিভাবে জুমে কানেক্টিভিটি করতে হয়, কিভাবে স্ট্রিমিয়ার্ডে স্ট্রিমিয়ার্ড নামটা পরিচিত হয়ে গেছে, জুম নামটা পরিচিত হয়ে গেছে। সো এইটাও কিন্তু একটা বিরাট উন্নতি আমি মনে করি। তো এবং এই যে আমি আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি কিন্তু এই মাধ্যম ইউজ করে সারা বাংলাদেশের সবার সাথে। যেটা বলছিলাম ১৬৪ জনকে নিয়ে শুরু করেছিলাম। আজকে আমার শিক্ষার্থীর সংখ্যা গত ২.৫ বছরে ৩ লক্ষ। এবং এরা সবাই একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এবং তাদের মধ্যে আমি ৩,০০০ জনকে অলরেডি
উদ্যোক্তা এবং ব্যবসায়ী বানিয়েছি যারা অন্তত নিজের চাকরিটা নিজে দিতে পারছে, নিজের চাকরিটা নিজে করতে পারছে, এবং এটা টোটালি ফ্রি। এটা আমার একটা সামাজিক কাজ, এটা দেশের জন্য, দেশের মানুষদের জন্য, তরুণদের জন্য আমার একটা সামাজিক কন্ট্রিবিউশন, যার কারণে আমি এটা ফ্রি করাচ্ছি। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি যে পয়েন্টটা বলছেন এইটা আমি করোনা শুরু হওয়ার পরপর যখন রিয়েলাইজ করলাম যে এরা যারা উদ্যোক্তা হয়েছে খুব হতাশ হয়ে গেছে, তখন আমি তাদেরকে তাদের বারবার যে জিনিসটা বলছি যে তুমি মাঠ ছেড়ে দিও না, তুমি না খেলে বলো না যে আমি হেরে গেলাম, তুমি নামো, নানান রকম ফাইন্ডিংস খোঁজো, কোন কোন জিনিসগুলোতে তোমার শিক্ষার গ্যাপ আছে সেগুলোতে আমি তাদেরকে মনোযোগী করতে প্রথমে ওয়ার্ম আপ করতে থাকলাম। আরো বেশি আমি সময়, আমি আগে 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতাম, এরপর আমি যেহেতু হাতে টাইম ছিল আমি 4-5 ঘন্টা করে সময় দিতে থাকলাম। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে তাদের কোনোভাবেই সেল হচ্ছে না, কি করা যায়। আপনি শুনলে খুশি হবেন, বাংলাদেশে প্রথমবারের মতো নিজের বলার মতো গল্পর সাপ্তাহিক অনলাইন হাট চালু করেছে, যেটা এর আগে কেউ কোনোদিন করে নাই। কেন কথাটা বললাম, অনেক অনলাইন হাট আছে, হয়েছে 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু একেবারে রুটিন করে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে রাত 9টা 12 ঘন্টা টানা হাট বাংলাদেশে প্রথম আমরা চালু করেছি। এবং আপনি কল্পনা করতে পারবেন না, পুরো গ্রুপের সমস্ত ছেলে মেয়েকে আমি কনভিন্স করেছি যে তোমরা তোমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এই 3000 উদ্যোক্তা থেকে কেনো, যেহেতু তোমরা 3 লাখ শিক্ষার্থী আছো। তারা প্রতিদিনের প্রোডাক্ট এই 1 সপ্তাহ ধরে এই আমাদের উদ্যোক্তাদের থেকে কিনছে, এবং আমরা এই পর্যন্ত 4টা হাট করেছি। এটা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা শুনলে খুশি হবেন, প্রথম হাটে 20 লাখ, দ্বিতীয় হাটে হচ্ছে 48 লাখ, তৃতীয় হাটে 55 লাখ। গতকাল আমাদের যে হাটটা গেছে এটার হিসাব পাইনি, আমি শুনেছি 65 লাখ পেরিয়ে যাবে এটা। সো আমি স্বপ্ন দেখছি এক এক দিন এই হাটে 2.5 কোটি থেকে 5 কোটি টাকা সেল হবে, এবং আমাদের এই উদ্যোক্তাদেরকে শুধু উদ্যোক্তা বানাচ্ছি না, তারা যাতে সেল নিয়ে বিপাকে না পড়তে হয়, সেল নিয়ে মন খারাপ করতে না হয়, এবং অনেকেরই সেল বন্ধ হয়ে গিয়েছিল, আমি তাদেরকে সচল করেছি, এবং আমি তাদেরকে অনেক ওয়ে আউট তৈরি করে দিচ্ছি, অনেক ই কমার্স কোম্পানির সাথে তাদেরকে আমি যুক্ত করে দিচ্ছি যাতে করে তারা সেল করতে পারে। সো আমি শুধু তাদের শেখাচ্ছি না, এবং তাদেরকে তৈরি করার ব্যাপারে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবং আমি দায়িত্বহীনভাবে বলতে পারি, আরেকটা জিনিস আমি এখানে খুব গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাকে শুধু একজন উদ্যোক্তা হলেই হবে না, তোমাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। আমি মনে করি আমি সেই উদ্যোক্তা বাংলাদেশে তৈরি করতে চাই না, যারা কাস্টমারকে ঠকাবে, যারা খারাপ পণ্য দিবে, যারা ওভার প্রাইসিং করবে। এইখানে সবার আগে ভালো মানুষ হওয়া দরকার। সে মূল্যবোধ তৈরি করে আমি তারপর তাদেরকে বলছি তুমি এবার মাঠে নামো। এবং আপনারা শুনলে আরেকটা আমি প্রীত ভাইকে বলতে চাই, একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে এর মধ্যে নিজের বলার মতো গল্পে। আমরা মাত্র কয়দিন আগে টানা 900 দিন কর্মশালা উদযাপন করলাম, যেটা আমি অনেকের সাথে আলাপ করেছি, এটা বাংলাদেশে এবং শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এই প্রথম যে টানা 900 দিন কোনো কর্মশালা ফ্রিতে, এবং যেটার একটা আউটকাম এখন সবাই দেখতে পাচ্ছে একের পর এক, সেটা আর কোনোদিন কোথাও হয় নাই। সো এইভাবে আমি তাদেরকে উৎসাহিত করে যাচ্ছি, এবং তারা ভীষণভাবে অ্যাক্টিভ, এবং আমি মনে করি আমার সঙ্গে যারা যুক্ত আছে তারা হতাশ নয়। আর উদ্যোক্তা হওয়ার কোনো যোগ্যতা নাই একজন হতাশ মানুষের, কারণ আমি শুরুতেই যেটা বললাম, একের পর এক চ্যালেঞ্জ যে নিতে পারে এবং সমতল ভূমিতে খেলতে পারার মধ্যে কোনো আনন্দ নাই। আপনার প্রবলেম আসবে, আপনি যে অপরচুনিটির কথা বলছিলেন, আমি 2-1টা পয়েন্ট বলতে চাই। বাংলাদেশে আগামী দিনে আপনি দেখবেন সারা পৃথিবীতে এটাই নিয়ম, যে যখন কোনো ডিজাস্টার হয়, যুদ্ধ অবস্থা হয়, তারপরে নতুন কিছু অপরচুনিটি তৈরি হয়। আমাদের এখন নতুন করে ভাবতে হবে যে প্রতি বছর এরকম করোনা নামক কিছু একটা আসতে পারে, আমাদের হয়তো 1 মাস বসে বসে খেতে হবে, সেজন্য আমাদের এখন একটু সঞ্চয়ী হতে হবে। এটা হলো নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যে আমার অন্তত 1-2 মাসের খাবারের টাকা আমাদের প্রত্যেকের থাকার ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা যে ব্যয়ী হয়েছি গত 4 মাসে, আমাদের যে অনেক কিছু প্রয়োজন হয় না, আমাদের যে ফাস্ট ফুডের দরকার নাই, আমাদের যে অকারণে খরচ করার দরকার নাই, অকারণে বিভিন্ন জায়গায় ঘোরার দরকার নাই, ডেফিনেটলি দরকার আছে। আমরা হয়তো 5 বারের জায়গায় এখন 1 বার করব, কিন্তু এটা আমাদেরকে শিখিয়েছে। 3 নাম্বার হচ্ছে অপরচুনিটির কথা যদি বলেন, আমরা যে বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারবো না এইসব ঘটনার কারণে, এটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছে। তাহলে ওই যে ঈদ আসলে আমাদের ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি কাপড় পড়তে হবে, এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে পারবে, কারণ 2টা ঈদ কিন্তু চলে যাচ্ছে, আমরা এটা পাই নাই। ইন্ডিয়ান গরু এবার আসবে না। তাইলে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে হোমগ্রোন, আমাদের দেশীয় পণ্যের প্রতি আমাদের অনেক বেশি নজর দিতে হবে। আমাদের দেশীয় যেসব তাঁত, দেশীয় যেসব শিল্প নষ্ট হয়ে গেছে তাদেরকে জাগরণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমি বলবো কৃষিতে ব্যাপক বিপ্লব আসবে, এবং সেইটাকে ডিজিটালি কানেক্টেড করে সেটা করতে হবে। স্বাস্থ্য খাতে ব্যাপক বিপ্লব আসবে। আমরা সেই ট্রেডিশনালি
হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে 7টায় টাইম দেওয়া 9টায় রোগী দেখতে পারে না, এই বিড়ম্বনা আর থাকবে না। এখন ডাক্তাররাই রোগীদের পিছনে ছুটবে, কারণ আপনি যখন টাইম দিবেন, এই যে আজকে আমরা 9টায় বললাম মানে 9টায় শুরু করেছি, কারণ এটা ডিজিটালি ওইভাবে করতে হচ্ছে, রোগীও ওইভাবে দেখতে হবে। যারা পিছিয়ে থাকবেন বাংলাদেশের ডাক্তার, যে আমি রোগীদেরকে চেম্বারে এনে ছাড়বো, তারা হারিয়ে যাবেন, তারা পিছিয়ে যাবেন। সো আমি বলবো স্বাস্থ্য খাতে অনেক নতুন নতুন স্টার্ট আপ তৈরি হবে। আপনি দেখবেন 2-4টা হাসপাতাল ছাড়া কোনো হাসপাতালে আমাদের রোগীদের কিন্তু কোনো রেকর্ড নাই। সো এইটার ব্যাপারে অনেক রকমের কাজ হবে, ডিজিটাল ওয়ার্ক হবে। তারপরে শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন অলরেডি এসে গেছে এবং আসবে। এই ট্রেডিশনালি ইউনিভার্সিটি কলেজে আমাদের যেতে হবে, নাহলে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে কোচিং সেন্টারে হয়তো আমাদের আর যেতে হবে না, কারণ স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এসে আবার এই জ্যামের মধ্যে কোচিং সেন্টারে চলে যাব, এটা হয়তো আর থাকবে না। সো যারা কোচিং করছেন তাদেরকেও বলছি যে আপনারা যত দ্রুত ডিজিটালি কনভার্ট করতে পারবেন তারা টিকে থাকবেন, নাইলে আপনাদেরও সর্বনাশ হবে। সো এরকম অনেক অপরচুনিটি আমাদের আগামী দিনে তৈরি হবে, যেগুলো আইটি কে কেন্দ্র করে, এবং আইটিতেই আপনাকে থাকতে হবে, এবং যার আইটি নলেজ থাকবে না, আইটি কে নির্ভর করে করবেন না, তিনি কিন্তু হারিয়ে যাবেন, পিছিয়ে পড়বেন। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই। এই সাত সকালে আসলে শুনে খুব ভালো লাগলো এই উদ্যোক্তারা যে আসলে এগিয়ে যাচ্ছে এবং আসলে বাধা আসবে, এবং আমার কাছে মনে হয় যে সমস্যা যখন আসে সেটা একটা সলিউশনও আসে, এবং উদ্যোক্তাদের কাজই তো আসলে সলিউশন করা। কিন্তু আপনার কাছে উদ্যোক্তা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সবার কি আসলে উদ্যোক্তা হওয়ার প্রয়োজন আছেও কিনা, কিন্তু সেই প্রশ্নটা উত্তর নেওয়ার আগে আমি একটু যেতে চাই জনাব তহিদ হোসেনের কাছে, যে জনাব তহিদ হোসেন, সেক্রেটারি জেনারেল বাকো। তহিদ ভাই যদি আমাকে শুনতে পান, তহিদ ভাই এইরকম একটা সময়ে কোভিড-19 এর যে ক্রাইসিস সময়টা আসলে আমরা পার করছি, আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে আসলে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা আছে, এই যে আমরা একটা ট্রেন্ডের পিছনে হুমড়ি খেয়ে পড়ি, আপনার মনে থাকবে নিশ্চয়ই একসময় ঢাকায় সবাই বিবিএ পড়াশোনা করতো, তারপর আসলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন এই যে আবার এই সময়টাতে আবার সবাই আইটি মুখী হবে, এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা আছে, সেটা কি আসলে আমাদের কোনো রিসার্চ আছে কিনা, বা একটা মানুষ যখন আসলে কোনো কিছু নিয়ে পড়াশোনা করবে তাকে তো আসলে কখনোই কি আমরা টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং এর ব্যাপারে আসলে আগ্রহী একটু কম করে তুলছি কিনা? সো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে এই সময়টাতে আসলে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং এর প্রয়োজনীয়তাটাও যদি একটু বলেন আপনি। ধন্যবাদ প্রীত ভাই, শুভ সকাল সবাইকে যারা দেখছেন। ধন্যবাদ ডেইলি স্টার ইউথ স্কিল সামিট 2020। তো আসলে যদি আপনার এই পয়েন্ট একটু ব্যাকে যাই, একটা সময় ধারণা ছিল যে মানুষের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মানে টিপিক্যাল কিছু কমন প্রফেশনের বাইরে কিন্তু কেউ আসলে চিন্তাই করতে পারতো না। তো ওই যে মাইন্ডসেট, যে ছোটবেলা থেকে শুনতাম যে তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বিভিন্ন স্পেসিফিক যে সেক্টর গুলি, তো সেখানে কিন্তু যদি আপনি দেখেন যে গত যদি আমরা 10 বছর চিন্তা করি, অথবা যদি 15 বছর 20 বছর যদি আমরা ট্রেন্ডটা দেখি, কিছু কিছু নতুন নতুন প্রফেশন কিন্তু তৈরি হয়েছে। টিল নাও কিন্তু দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের মার্কেটে লেখাপড়ার সাথে আমাদের কাজের কিন্তু খুব কমই মিল পাওয়া যায়। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, 90% ক্ষেত্রে কিন্তু মানুষ যে সেক্টরে লেখাপড়া করছে সেই সেক্টরে কিন্তু তার লেখাপড়াটা কাজে লাগাতে পারছে না, বা যে লেখাপড়াটা করছে চাকরির বাজারে এসে কিন্তু সে লেখাপড়াটা কোনো কাজে লাগছে না। কারণ কোনো কাজে লাগছে না বলতে বোঝাচ্ছে যে কেউ হয়তো বা এখন আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছে, পাশ করার পরে তার ধারণা ছিল যে আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় না হয়ে সে গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে। এই যে যে চেঞ্জটা, সে কিন্তু আসলে একটা মাইগ্রেশনের প্রসেসের মধ্যে গিয়েছে। যদি আমরা ব্যাক এন্ডে যাই, যে আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন প্রীত ভাই, যে কারা কারা ফার্স্ট ইনকাম কিভাবে এসেছে, তো 200-এর মতো লোক কমেন্ট করেছে, তার মধ্যে 90% কমেন্ট কিন্তু আসছে টিউশনির মাধ্যমে ফার্স্ট ইনকাম হয়েছে সবার। এই যে ফার্স্ট ইনকাম যে টিউশনির মাধ্যমে হয়েছে, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা সময় টিউশনি ছাড়া কোনো কাজ মানুষের হাতে ছিল না, স্টুডেন্টের হাতে, বা যারা আপনারা পাশ করে বের হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন অনেক রকম কাজ, যদি আমি বলি আউটসোর্সিং, আমাদের অ্যাসোসিয়েশন বাক্য থেকে আমাদের যারা মেম্বাররা কাজ করছে, টোটাল বিশ্বব্যাপী কিন্তু প্রায় 2000 রকমের আউটসোর্সিং এর কাজ আছে, মোর দেন 2000। বাংলাদেশে হয়তো আমরা 300-400 রকমের কাজ আমরা সব মিলিয়ে করছি, তারপরেও কিন্তু এটা সংখ্যাতে খুবই কম, যেটা আমাদের টোটাল এখন প্রায় 50,000 এর বেশি লোক কিন্তু বাক্যতে আমাদের আউটসোর্সিং এ কাজ করতেছে। তো এখন যে ট্রেডিশনাল যে এডুকেশন সিস্টেম আর আমাদের যেটা হচ্ছে কাজের ক্রাইটেরিয়া, দুটার কারিকুলাম কিন্তু আসলে এক না। তো দেখা যাচ্ছে যারা এখন লেখাপড়া
শিখে আমাদের কাছে আসতেছে, আমরা কিন্তু একটা বড় সময় যাচ্ছে তাদেরকে গ্রুমিং করানো এবং তাদেরকে ট্রেনিং করে কাজ করানোর জন্য। তো এখানে আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই টোটাল যে ইকোসিস্টেমের মধ্যে যে নতুন যে ট্রেন্ড গুলি আসছে, যদি আপনি ফিলিপিনে দেখেন, ফিলিপিনে যখন তারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তখন কিন্তু তাদেরকে কিছু টপ আপ কোর্স দেওয়া হচ্ছে অপশনাল, যে তুমি যদি কাজ করতে চাও, ইউ ক্যান ওয়ার্ক ফর বিপিও সেক্টর, ইউ ক্যান ওয়ার্ক ফর গেমিং ইন্ডাস্ট্রি, তুমি যেই আইটি সেক্টরে যেখানে কাজ করতে চাও, 100 ক্রেডিট হচ্ছে তোমার রেগুলার ক্রেডিট, এই 30 ক্রেডিট হচ্ছে তোমার অপশনাল ক্রেডিট, বা তোমাকে চুজ করতে হবে তুমি কোন সেক্টরে কাজ করতে চাও। তাহলে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে তারা 2-3টা কোর্স করছে, সেকেন্ড ইয়ারে কয়েকটা কোর্স করছে, করে করে হোয়েন দে আর গ্রাজুয়েট তারা কিন্তু রেডি ফর ওয়ার্ক রিয়েল মার্কেটের জন্য। আর আমাদের কি হচ্ছে, আমাদের টিপিক্যাল সিস্টেম হচ্ছে 22 বছর বয়স পর্যন্ত আমরা মিনিমাম অনার্স শেষ করবো, 23 বছরে শেষ করব, তারপরে আপনার 1 বছর মাস্টার্স এমবিএ করব, কারণ এরপরে 1 বছর একটু তদবির করব, ঘোরাঘুরি করব, তো 25-26 বছর কিন্তু পার হয়ে যাচ্ছে প্রথম জব শুরু করার ক্ষেত্রে। এটা আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট, যেখানে বাইরে কিন্তু 18 বছরের উপরে কিন্তু কাজ করা শুরু করতেছে। এই জায়গায় মাইন্ডসেটটা আমাদেরকে খুব ফাস্ট চেঞ্জ করতে হবে, কারণ আমাদের যারা তরুণরা আছে এখন কিন্তু তারা কাজ করতে চায়। তারা কিন্তু একটা সময় ছিল যে বাসায় বলতো টাকা দাও টাকা দাও, এটা কিনবো, আমার বই খাতা কিনতে হবে, ইউনিভার্সিটি খরচ লাগবে, তারা কিন্তু এখন লজ্জা পায়। তারা চিন্তা করে না, টাকা নেওয়ার থেকে টাকাটা দেওয়াটা ভালো। সেক্ষেত্রে কিন্তু তাদের যে মাইন্ডসেটটাকে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে। এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি এডুকেশন সিস্টেমের সাথে, যেটা হচ্ছে যে কারিকুলাম আপডেটেশন হচ্ছে না। দেখেন, যে আইটি সেক্টর যদি বলি, 2008-7 সালে আমি নিজে ইন্টারনেট কিনেছি হচ্ছে 80,000 টাকা ব্যান্ডউইথ, বাট এখন আমরা কয় টাকা দিয়ে আমরা এমবিপিএস কিনতেছি? 300 টাকা 400 টাকা দিয়ে কিনতে পারতেছি। তার মানে এই যে টোটাল 99.99% এর বেশি অংশ কিন্তু আমাদের রিডিউস হয়েছে, বাট ইউজেসও বেড়েছে। তো এই যে ইউজেসটা বেড়েছে, আমাদের কিন্তু এখন এই টোটাল যে সিস্টেমের সাথে আপনার এডুকেশনের যে চেঞ্জটা, আপডেটেশনটা কিন্তু করা খুব ইম্পর্টেন্ট। যেহেতু যুগ এগিয়ে চলছে, এখন দেখেন কোভিড এর জন্য এটা আমাদের ইস্যু, যে অনেকে বলছে চাকরি হারাচ্ছে, অনেকে চাকরি কিন্তু বাড়ছেও। কারণ একটা জায়গায় যদি গ্যাপ হয়, আরেকটা জায়গায় কিন্তু গ্যাপটা ফিল আপ হচ্ছে। এই গ্যাপটা ফিল আপ হওয়ার জন্য কিন্তু আমাকে সেই গ্যাপটাকে আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় আমার নিড অ্যানালাইসিস আছে, কোথায় আমাকে এখন ফোকাস করতে হবে। দেখেন, আমরা একটা কাজ করেছিলাম গত 1 মাস আগে, যেখানে আমাদের প্রায় 200 জন কল সেন্টার এজেন্ট লাগবে। তো 200 জন কল সেন্টার এজেন্ট কিন্তু এপ্রিল মাসে কিন্তু আনা খুব টাফ ছিল ইন্টারভিউর জন্য। এই পুরো প্রসেসটা করেছি আমরা অনলাইনে। ইন্টারভিউ সিলেকশন, সিভি সিলেকশন, ইন্টারভিউ করা, তাদের সিলেকশন করার পর ট্রেনিং করানো এবং কাজ করানো এবং কাজে মনিটর করা, ফুল প্রসেসটা কিন্তু হয়েছে অনলাইনে। কিন্তু এই অনলাইনে করতে যে আমরা ফেস করেছি, মানুষ ওয়াইফাই চিনে কিন্তু ব্রডব্যান্ড চিনে না। তো বললাম, যখন বলছি আপনার বাসায় কি ব্রডব্যান্ড লাইন আছে, সরি স্যার, আমাদের বাসায় ব্রডব্যান্ড লাইন নেই, আমাদের বাসায় ওয়াইফাই লাইন আছে। আপনার ক্যামেরাটা অফ করা বা মাইকটা মিউট করা, এই যে বেসিক যে আইটি স্কিল গুলি, সেটা কিন্তু আসলে আমাদের খুবই চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, এবং সেখানে কিন্তু একটা বড় অংশ আছে প্রীত ভাই আমাদেরকে ডেভেলপ করানো। যদি আমরা বলি বাংলাদেশে তো আসলে সবার বাসায় কম্পিউটার নেই। তো এখন আমরা চিন্তা করছি যে আমি বাইরে চলে যাব 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কাজের জন্য, কিন্তু 20,000 টাকা দিয়ে একটা কম্পিউটার পাওয়া যায়, এটা কিন্তু আমরা কিনতেছি না। বাট কেউ যদি এখন এই 30,000 40,000 টাকা যদি ইকুইপমেন্টে ইনভেস্টমেন্ট করে, সে বিশ্বের যে দেশে যাবে সে কিন্তু সেই কম্পিউটার চালাতে পারলে কাজ করে খেতে পারবে। মানে অ্যাটলিস্ট সে কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টও পারে, এবং তার সাথে যেটা কমিউনিকেশনের কথা সব বলছিল, যে কমিউনিকেশনের জন্য ইংলিশ বা যে দেশে যাবে সে দেশের ল্যাঙ্গুয়েজ যদি সে পারে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে তার কাজগুলি কিন্তু করে সে তার জীবিকা নির্বাহ করতে পারে। বাট আমাদের টোটাল ইকোসিস্টেমের মধ্যে যেটা সাজেশন যারা শুনছেন সবাইকে বলবো যে কনফিডেন্স, কম্পিউটার স্কিল এন্ড কমিউনিকেশন, তিনটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই কনফিডেন্স থাকতে হবে যে আপনি যাই কাজ করছেন না কেন, ইউ শুড হ্যাভ প্রপার বেস। কম্পিউটার স্কিলে তাকে অ্যাডভান্স লেভেলে থাকতেই হবে, কারণ এটা আসলে আমি যদি নিজে কাজ করতে আমি কিছুদিন গ্যাপ দিই, আমি কিন্তু কাজগুলি ভুলে যাবো। সো এটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের ব্যাপার। এন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল ছাড়া কিন্তু সে কোথাও কোনো জায়গায় ভ্যালু অ্যাড করতে পারবে না। বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে যে টোটাল আমাদের ইয়ুথরা যদি আমরা দেখি, যেহেতু বাংলাদেশে যেহেতু একটা বড় অংশ ইয়ুথ, মোর দেন 60% আমরা বলি যে ইয়ুথ আছে, সেখানে কিন্তু আমাদের সামনে প্রচুর বেকারও হবে। যেহেতু এখন গ্লোবালি যদি আপনি দেখেন, মিলিয়নস অফ জব কিন্তু অলরেডি ইউএসএ বা ইউরোপ মার্কেট গুলি থেকে কিন্তু অলরেডি চলে গেছে। তো বাংলাদেশেও কিন্তু সেটা ব্যতিক্রম হবে না, কারণ এটা আসলে আগেকার যে আমাদের যেসব আপনার চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করতাম, সেই চ্যালেঞ্জ গুলি কিন্তু ছিল বাংলাদেশ কেন্দ্রিক, লাইক বাংলাদেশে বন্যা, খরা এগুলো হচ্ছে। কিন্তু
এখন কিন্তু পুরো গ্লোবালি বিশ্বব্যাপী এটা হচ্ছে। তো আমাদের কিন্তু আসলে তাদের ট্রেন্ডে ম্যাচ করে নতুন যে কাজগুলো আউটসোর্সিং এর জন্য আছে, কিন্তু একটা হলো কস্ট কাটিং। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আউটসোর্সিং এ কাজ করি। বাংলাদেশে 50,000-এর বেশি অ্যাকাউন্টেন্ট আছে, তারা কিন্তু টিপিক্যাল অ্যাকাউন্টিং সিস্টেমে কাজ করতেছে। এখন তাদেরকে যদি আমরা আপস্কিলিং করতে পারি এই অ্যাকাউন্টেন্টদের জন্য, তারা কিন্তু এখন গ্লোবাল মার্কেটে বিভিন্ন কোম্পানির হয়ে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হিসেবে কিন্তু কাজ করতে পারবে। তো একটা বড় অংশ কিন্তু আমরা তখন ডাইভার্ট করে দিতে পারবো ডিজিটাল ইকোনমিতে, এবং ডিজিটাল আপনার এক্সপোর্টের জন্য আমরা তাদেরকে ইনভলভ করতে পারবো। তো এই টোটাল যে সিস্টেম গুলো আসলে আমাদেরকে নিশ মার্কেটটাকে আইডেন্টিফাই করে, মানে সবার আগে হচ্ছে অ্যাওয়ারনেস। গার্জিয়ানদের অলরেডি চেঞ্জ হয়েছে, এখন তারা লাইক ফ্রিল্যান্সিং করলে, একসময় বলতো যে ফ্রিল্যান্সিং করে ছেলে তার তো বাসার অফিস নাই, তারা কিসের কাজ করে, সারা রাত বসে বসে কাজ করে, সারাদিন ঘুমায়, কি যে করে আল্লাহ জানে। বাট এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু তাদেরকে মানুষ ভ্যালুয়েট করতেছেন না, তারা ফ্রিল্যান্সিং করা মানে হচ্ছে তারা একটা বিদেশি কোম্পানি বা বিদেশি একজন মানুষের অনেকগুলি কাজ তারা বাসায় বসে করে দিচ্ছে। তো এই চেঞ্জ গুলি কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মাইগ্রেশনের সাথে কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসটাকে আমাদেরকে অবশ্যই অ্যাকনলেজ করতে হবে। এন্ড টিপিক্যাল এডুকেশন সিস্টেমের সাথে একটা জিনিসের রাখা উচিত, ইয়ারলি ইভালুয়েশন করা, যে আমাদের যেসব কারিকুলাম গুলো ইউনিভার্সিটিতে আছে, এটা যে কোনো সাবজেক্টই হতে পারে, এটা ফার্মাসিস্ট হোক অথবা আপনার ইঞ্জিনিয়ার হোক, সেখানে কিন্তু ইভালুয়েশন করে আপডেটেশনটা করা। কারণ নর্মালি একটা কারিকুলাম হলে সেটা অনেক দিন যাবত চেঞ্জ হয় না। যেটা আপনি ভোকেশনাল ট্রেনিং এর কথা বলছিলেন, ভোকেশনাল ট্রেনিং এ কিন্তু আপনি যদি দেখেন যে 5-6 বছর আগের পুরাতন কারিকুলাম গুলো কিন্তু এখনো ব্যবহার করা হচ্ছে। বাট এখন কিন্তু যুগ এগিয়ে চলছে, এভরি ইয়ার কিন্তু সলিউশন, টেকনোলজি সবই কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এখন যারা স্টুডেন্ট তারা শিখছে, তারা কিন্তু ব্যাকডেটেড জিনিসগুলো শিখছে। এখন ব্যাকডেটেড জিনিস শিখলে কিন্তু আলটিমেটলি তারা আসলে ফ্রন্ট লাইনে কাজ করাটা তাদের জন্য অনেকটুকু কষ্ট হয়ে যাবে। সো এই ওভারঅল জিনিসটা আসলে আমাদের এখনো অনেক কাজ করতে হবে, আমাদের স্কুল লেভেল থেকে কাজ করতে হবে, তারপরে কলেজ, ইউনিভার্সিটি সবগুলি সেক্টরে কিন্তু আমাদেরকে একসাথে ডেভেলপ করতে হবে। একটা করে কিন্তু শর্ট টার্ম প্রবলেম সলভ করা সম্ভব। লাইক আমি ইউনিভার্সিটি স্টুডেন্টকে শর্ট টাইম টপ আপ ট্রেনিং দিচ্ছি, সেই ট্রেনিং এর 6 মাস 3 মাসে কিন্তু কি বলে জাস্ট তারা রেডি ফর ওয়ার্ক। কিন্তু যদি আমি স্কুল থেকে শুরু করাই, তাহলে কিন্তু স্কুলিং থেকে সেই কিন্তু তার ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে। সো এই ওভারঅল জিনিসটাকে কিন্তু আমাদের এখনো, মানে আমরা উই আর নট লেট। যদি চায়নার কথা বলেন, তারা আজ থেকে প্রায় 8 বছর আগে কিন্তু সে প্রসেস শুরু করেছে। আফটার 5 to 6 ইয়ার্স পরে কিন্তু তারা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী পাবে শিক্ষিত, যারা এডুকেটেড, এবং তারা রেডি ফর গ্লোবাল মার্কেট। সো সেখানেও আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে বা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। বাট এখন আমরা যেটা করছি এটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। যে পাশ করে বের হয়ে আসছে, চাকরি নাই, তার শিখার সিভি লিখতে পারে না, সে কম্পিউটারের কাজ পারে, তাকে আমরা টপ আপ কিছু ট্রেনিং করাচ্ছি, করিয়ে দিয়ে কম্পিউটারে বসায় দিচ্ছি, গ্রুমিং করে কাজ বের করে নিচ্ছে। বাট এটা কিন্তু আসলে শর্ট টার্ম সলিউশন। তো লং টার্ম সলিউশনের জন্য আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো লেভেলে কাজ করতে হবে। বাহ, চমৎকার, খুব সুন্দর করে বলছিলেন আসলে তৌহিদ ভাই। থ্যাংক ইউ ভাই বলার জন্য। আমি একটু সানি ভাইয়ের কাছে যদি জানতে চাই, সানি ভাই, প্রচুর ফ্রিল্যান্সাররা তো আসলে এখন কাজ করছে এবং ফ্রিল্যান্সিং এর একটা বড় মার্কেটের কথা আমরা সবসময় আসলে বলি, কিন্তু ফ্রিল্যান্সাররা একটা জিনিস জানা যে সবসময় তাদের অনেক সময় আসলে বাইরে থেকে আসলে পেমেন্টটা পেতে আসলে অসুবিধা হয়ে যায়, যেহেতু আমাদের দেশে আসলে অফিসিয়ালি পেপলটাকে আসলে আমরা এখনো লঞ্চ করতে সেভাবে পারিনি। সো আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং এইসব নিয়ে আসলে কাজ করছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই নতুন আমার যেসব ফ্রিল্যান্সার ভাইরা আসলে কাজ শুরু করবেন, তারা কিভাবে আসলে এই জিনিসটা থেকে মুক্তি পেতে পারে, বা কিভাবে আপনার পরামর্শ আসলে কি? এখন এখানে ফ্রিল্যান্সার আসলে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করি। একটা হচ্ছে যে আপনার যারা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার আছে, যারা অর্গানাইজ ফ্রিল্যান্সার। অর্গানাইজ ফ্রিল্যান্সার হচ্ছে যারা 2-3 জন 4 জন 5 জন মিলে একটা ছোট্ট প্ল্যাটফর্ম রান করে ফ্রিল্যান্সিং করে। তো এই ক্ষেত্রে আপনার পেমেন্টের যে ইস্যুটা আছে, যে আসলে আপনার দেখবেন যে পেপ্যালের কথা অনেক সময় বলা হয়, যে পেপ্যালের কিন্তু আমাদের বাংলাদেশে এখনো ওরা সম্ভাব্যতা যাচাই করে পেপ্যাল কিন্তু এখনো বাংলাদেশে লঞ্চ করেনি। কিন্তু পেপ্যালের একটা সার্ভিস, জুম সার্ভিস কিন্তু আপনার লঞ্চ অলরেডি আছে। তো জুমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায়। এছাড়াও আপনার আমাদের ব্যাংকের অনেকগুলো কার্ড আছে, আপনার পায়োনিয়ারের কার্ড আছে, পায়োনিয়ারের কার্ডের মাধ্যমে কিন্তু অনেক ফ্রিল্যান্সাররা পেমেন্ট কিন্তু নিয়ে আসছে বাইরে থেকে। তবে আমরা সবসময় বেসিস থেকে উৎসাহিত করি যারাই ফ্রিল্যান্সিং করছে অথবা যারাই অর্গানাইজ আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রান করছে, যেন অর্গানাইজলি করা হয়। অর্গানাইজলি করলে একটা বেনিফিটও আছে। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু প্রায় 10% ক্যাশ ইনসেন্টিভ কিন্তু আপনার অ্যানাউন্স করেছে, মানে ক্যাশব্যাক, যেখানে বলা হচ্ছে যে আমি যদি 100 টাকার আর্নিং বাইরে থেকে করা হয়,
সেটা যদি ব্যাংকিং ফর্মে আসে এবং বাংলাদেশ ব্যাংকে সি ফর্মে ডিক্লেয়ার করে আনা হয়, তো সেই ক্ষেত্রে আরো 10 টাকা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ডিউ ডিলিজেন্স করে অডিট করে ওখানে দেওয়া হচ্ছে। তো এখানে তার মানে হচ্ছে আপনি যদি 10% মার্জিন অথবা 20% মার্জিনে আপনি জেনারেল মার্জিন অপারেশনে অপারেট করেন, আপনি এডিশনাল 10% নেট মার্জিন কিন্তু আপনার হচ্ছে সাইকেল এনশোর হচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল কিন্তু একটা বেনিফিট কিন্তু এনশোর করা হচ্ছে, বিকজ আপনার করা হচ্ছে এই কারণেই যেন আমরা আমাদের যে ভিশনটা আছে যে $5 বিলিয়ন আমরা যে একটা বড় একটা এইম নিয়ে কাজ করছি, হয়তো এটি অনেক দূরে, কিন্তু যেন এটাতে আমরা দ্রুত সময়ে পৌঁছাতে পারি। আইটিতে একটা বিষয় সবসময় আমরা বিশ্বাস করি যে কোনো জিনিসই কোনো বড় টার্গেট নয়। যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যদি আপনার কোনো শিফট হয়, হ্যাঁ, কোনো ধরেন আপনার হচ্ছে ইকোনমিক্যাল শিফট বলেন অথবা কোনো ধরনের আপনার হচ্ছে আপনার কোনো ধরনের একটা দেশে ধরেন আপনার বিকজ অফ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হঠাৎ করে ইয়ুথ সংখ্যা বেড়ে গেল এবং স্কিলড ইয়ুথ বেড়ে গেল, হ্যাঁ, তখন ওরা যদি খুব স্কিলড হয় ওই সময় কিন্তু একটা বিশাল গ্রোথ কিন্তু এনশোর হতে পারে। অথবা মাঝে মাঝে এই সব ক্রাইসিস মোমেন্টেও মাঝে মাঝে কিছু ধরনের শিফট আমরা দেখা যায়। সে ফর এক্সাম্পল আপনার ফ্রিল্যান্সিং নিয়ে যেহেতু কথা বলছিলেন, আমি কিছুদিন আগে যুগান্তরের একটা রিপোর্ট পড়ছিলাম, ওইখানে ক্লিয়ারলি মেনশন ছিল যে আপনার গত 5-6 মাসে, হ্যাঁ, আপনার যে রেভিনিউ এনশোর হয়েছে গত বছরে আপনার কিন্তু 1 বছরের থেকেও বেশি। তার মানে হচ্ছে আপনি 6 মাসে আপনার 2x গ্রোথ কিন্তু আপনি ডাবল গ্রোথ কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এনশোর করতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি এটা ওভার টাইম, আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে হেভি জব কাট হচ্ছে, তো ইন্টারন্যাশনাল মার্কেটে পার রিসোর্সের কস্ট কিন্তু অনেক, তো ওই জবগুলো ফিরে আসবে না। ওই জবগুলো কিন্তু আউটসোর্স ফর্মে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মতো অন্য সম্ভাবনার যে দেশগুলো আছে যেখানে ডিজিটাল বাংলাদেশের ব্র্যান্ডিং হয়েছে, যারা ডিজিটাল বাংলাদেশের ডেস্টিনেশন হিসেবে যে দেশগুলোকে ওয়ার্ল্ড চিনে, ওই দেশগুলোতে কিন্তু এখনই সময় যে যখন আমাদের ইয়ুথরা এই বিশাল আপনার কর্মযোগ্য অথবা আইটির যে কাজ আছে ওইগুলা এক্সিকিউট করে আমাদের দেশের জন্য কিন্তু ফরেন আর্নিং এনশোর করতে পারে, সেটা বিট ফ্রিল্যান্স হোক, বিট অর্গানাইজ ফ্রিল্যান্স হোক, বিট অর্গানাইজেশনাল ফর্মে হোক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। আমার একটা ফ্রেন্ডের কোম্পানি আছে নীরব, আপনি কাটওয়ার্ড উইজ আপনার নাম শুনবেন, ওরা কিন্তু অ্যাডিডাসের ফুল আপনার ই কমার্স প্ল্যাটফর্মে যত ইমেজ যায় এখান থেকে বাংলাদেশ থেকে প্রসেস হয়ে যায়, এবং ওদের যত অ্যানিমেশন যায়, যত ক্যাম্পেইন যায় ছোট ছোট, ওইগুলো কিন্তু বাংলাদেশ থেকে প্রসেস হয়ে যায়। এবং সে প্রীত তুমি বুঝবা, তুমি যেহেতু ফটোগ্রাফার, সে আপনার এখান থেকে জার্মান থেকে ফটোশুট করে অ্যাডিডাসের ফটোশুট হয়, এটাও এক্সিকিউট করে, ওই ফটো আবার বাংলাদেশে আসে, ওই ফটোগুলা আবার টাচিং রিটাচিং করে কালার অ্যাডজাস্টমেন্ট করে এটা কিন্তু একটা সিস্টেমে আপডেট করে দেয়, এটা আবার অ্যাডিডাসের ওয়েবসাইটে চলে যায়, এবং অ্যাডিডাসের ওয়েবসাইটে যা আমরা দেখি, আমরা ওয়ার্ল্ড যেখানে দেখে সবগুলাই কিন্তু আমাদের বাংলাদেশি ছেলেদের, আমাদের বাংলাদেশি সন্তানদের কিন্তু আপনার টাচিং রিটাচিং এবং কালার অ্যাডজাস্টমেন্টের যে ছবি ওইগুলো দেখেই কিন্তু আগ্রহ ফিল করে কিনছে। এটা শুধু একটা এক্সাম্পল না, এরকম ডেলের ক্ষেত্রে, ডেলের কাছে আপনার তোমার হচ্ছে এই যে ওই কন্টেন্ট লোকালাইজেশন অ্যাডাপ্টেশনের কাজ, হ্যাঁ, তারপর আরো বড় বড় অনেক কোম্পানি কন্টেন্ট লোকালাইজেশন অ্যাডাপ্টেশনের কাজ কিন্তু বাংলাদেশে বিভিন্ন কোম্পানি করছে। তো এই ক্ষেত্রে কেউ ফ্রিল্যান্সিং অর্গানাইজ ফর্মে করছে, কেউ হচ্ছে একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে করছে, কেউ ইন্ডিভিজুয়ালি করছে। যেভাবেই করছে, যখনই আমরা ফ্রিল্যান্সারদেরকে আমরা 1 থেকে 2-এ, 2 থেকে 5-এ, 5 থেকে 6-এ ম্যান পাওয়ার ফর্মে কনভার্ট করতে পারবো, আস্তে আস্তে এই 6 হয়ে যাবে 600 হয়ে যাবে 5000, এভাবেই কিন্তু ভারতের ইকোনমি ডেভেলপ করেছিল, এভাবে ভারতের ডিজিটাল ফর্ম অথবা যে আইটি বিজনেস ডেভেলপ করেছিল, এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও এটার অপার সম্ভাবনা আছে। এবং আমরা দেখছি এটা কিন্তু আমরা খুব সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের যে এখনকার ইয়ুথ ওরা কিন্তু এটাতে পারফর্ম করছে, এবং আমরা বিশ্বাস করি এই ডমিনো ইফেক্টটাই আমাদের দেশে যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি আইটির স্কিল সেট এবং আইটির গ্রেড অফ আইটি গ্রাজুয়েটস এবং আপনি গ্রেড অফ আইটি স্কিলস পিপল যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে আমাদের বাইরে থেকে জবও আসবে, আমরা এগুলো এক্সিকিউট করে আমরা বাংলাদেশকে নিজের বাংলাদেশে কনভার্ট করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সানি ভাই। সুবক্তাদের সাথে আড্ডা দেওয়ার সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে সবাই এত ভালো বলে, এবং সময়টা মনে হচ্ছে যে মাত্র আসলে 10 মিনিট হলো, আমরা প্রায় 50 মিনিট ধরে আসলে কথা বলছি, আমরা একদম শেষের দিকে আছি। খুব ছোট করে আসলে শেষ করার আগে ইকবাল বাহারের কাছে যেটা আসলে জানতে চাইছিলাম, ইকবাল বাহার একজন স্বপ্নবাজ, তিনি আরো অনেক স্বপ্নবাজ তৈরি করছেন। ইকবাল ভাই, আমরা সবসময় আসলে ট্রেন্ডে পা দিতে পছন্দ করি, ঠিক একইভাবে এই যে উদ্যোক্তা হওয়াটা এখন আসলে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সেটার ভালো মন্দ দুটো দিকে আছে। এখন আপনার কাছে খুব ছোট করে জানতে চাই যে আসলে পাশের দেশ থেকে যে আমি শাড়ি এনে বিক্রি করলে সেটাও কেউ আমরা এক ধরনের উদ্যোক্তা বলছি, কিন্তু আসলে একজন উদ্যোক্তা তো আসলে একটা ক্রাইসিস ম্যানেজ করে, সে জায়গা থেকেই তো আসলে উদ্যোক্তা হয়, সে কারণে আসলে তিনি উদ্যোক্তা হন। তো আপনি যদি একটু ছোট করে বলেন একজন উদ্যোক্তার কি কি গুণাবলী আসলে থাকা উচিত, কারণ আমার যেই সব নতুন স্বপ্নবাজ বন্ধুরা আসলে উদ্যোক্তা হতে চান,
তাদের জন্য যদি খুব ছোট্ট করে আপনি একটু বলেন। শোনা যাচ্ছে না ইকবাল ভাই, আপনি একটু আনমিউট করে যদি বলেন। ইকবাল ভাইকে শোনা যাচ্ছে না, আমার মনে হয় কোন একটা টেকনিক্যাল ইস্যুস। আচ্ছা তাহলে আমরা ইকবাল ভাইকে কোনোভাবে শুনতে পাচ্ছি না। সো আমরা তাহলে একটু তহিদ ভাইয়ের কাছে যাই, এর মধ্যে যদি ইকবাল ভাই কোনোভাবে আসলে কানেক্ট করে। হ্যালো তহিদ হ্যালো ভাই, হ্যাঁ ইকবাল ভাই জি, হ্যাঁ ছোট করে একটু বলবেন জি। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য, কারণ এরকম একটা ভুল বুঝাবুঝি আছে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনকার সময়ে যে চাকরি করে সেও একজন কিন্তু উদ্যোক্তা। কেন আমি আপনাকে কথাটা বলি, আপনি যদি ভ্যালু অ্যাড করতে না পারেন কোম্পানিতে, আপনি যদি সেল বাড়াতে না পারেন, আপনি যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে না পারেন, আপনি যদি কোম্পানির জন্য ওইভাবে কাজ করতে না পারেন, আপনার কিন্তু চাকরি থাকবে না। সো আপনি চাকরি করলেও কিন্তু একজন উদ্যোক্তা। আমি মনে করি না যে প্রত্যেকটা মানুষ উদ্যোক্তা হবে। দেখেন আমি 3 লাখ লোককে প্রশিক্ষণ দিয়েছি, সেখান থেকে 3,000 উদ্যোক্তা হয়েছে, দ্যাট ইজ 1%। তার মানে সবাই হবে না, কিন্তু তাদের কি হচ্ছে, স্কিলস গুলো বাড়ছে, তাদের সাহস বাড়ানো হচ্ছে, তাদের কনফিডেন্স বাড়ানো হচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে উদ্যোক্তা সেই হবে যার সাহস আছে, সততা আছে, পরিশ্রম করার অ্যাবিলিটি আছে এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউড আছে, সেই উদ্যোক্তা হবে। সো আমি মনে করি না যে, আর আপনি যেটা বললেন যে উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে একটা ডিফারেন্ট লাইন আছে। সো যে ট্রেড করে সে হচ্ছে ব্যবসায়ী, আর যে প্রবলেম সলভ করে কোনো একটা সলিউশন করে ভ্যালু অ্যাড করে কিছু একটা করে সে হচ্ছে উদ্যোক্তা। বাহ, খুব চমৎকার বলেছেন এবং খুব সংক্ষিপ্ত, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষ দিকে আছি, কিন্তু আমরা একটু বলতে চাই, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য সম্ভাবনা নিয়ে কথা হলো, আমরা একটু আসলে মানবিকতা নিয়েও কথা বলতে চাই। এখানে যে মানুষগুলি আসলে এই ফ্রেমে বসে আছে, প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা, আসলে অনেক বড় বড় অনেকগুলো প্রজেক্টের সাথে আসলে তারা যুক্ত আছে, কিন্তু প্রত্যেকটাই মানুষ আসলে তার চাইতে বড় হয়ে এই সমস্যায় আসলে মানবিক আকার, মানবিক রূপে আসলে আমরা তাদেরকে পেয়েছি। সানি ভাই এসো সবার মতো একটা অসাধারণ উদ্যোগ করেছে, ইকবাল ভাই তো উদ্যোক্তাদের এই যে একটা হাট বসিয়ে রীতিমতো তাদের যে সহযোগিতাটা করলেন, তহিদ ভাই সম্প্রতি আসলে একটা স্কুলের দায়িত্ব নিয়েছেন দেখলাম অনেকের। তো তহিদ ভাই আপনার কাছ থেকে যদি একটু শেষ করে শুনি, এই যে এই একজন উদ্যোক্তা হিসেবে তো আসলে অনেক সময় আমরা ভাবি যে আমার কাজই হচ্ছে আসলে, বা ব্যবসা হিসেবে আসলে টাকা আর্ন করা, প্রফিট করা, কিন্তু এই যে মানুষের পাশে এসে দাঁড়ানো, এবং আপনারা প্রত্যেকটা মানুষ যেভাবে আসলে একটা পজিটিভ এক্সাম্পল তৈরি করলেন, কেন আসলে দরকার কি ওই স্কুলটার দায়িত্ব না নিয়ে ওই টাকাগুলো ব্যাংকে থাকলে তো আরো কিছু প্রফিট বেশি পেতেন? তহিদ ভাই। না, প্রথমত হচ্ছে যে পুরো ইকোসিস্টেম মিলিয়ে তো আসলে আমাদের বিজনেস, যদি ইকোসিস্টেম ব্রেক করে, যে কোথাও যদি গ্যাপ হয়, যে আজকে স্কুল বন্ধ হলো, মানুষ এখন মনে করেন যে একটা বাসায় মানুষ খাবার নেই, সে যখন খাবার নেই, সে যখন 7 দিন 10 দিন থাকবে না খেয়ে, এরপরে সে কি করবে? নিশ্চয়ই কোনো একটা অপরাধও আসতে পারে। তো যদি আমরা সেখানে হেল্প না করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরাই সেখানে ইকোসিস্টেমের সামনে আটকে যাব। সো আমাদের যারা আছে, আমরা লাস্ট যদি 4 মাসে বলেন, সবাই যার যার জায়গা থেকে কাজ করা হচ্ছে, বাট এটা কন্টিনিউ করতে হবে, এটা কিন্তু শেষ না। তুমি স্কুলটা যে দায়িত্বটা নেওয়া হয়েছে, দেখেন সেই স্কুলটা কিন্তু 250 বাচ্চা লেখাপড়া করে, যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, এবং এই 250 বাচ্চা কিন্তু 4 মাস যাবত কিন্তু কোনো লেখাপড়া করছে না, কারণ হচ্ছে তাদের বাসায় কিন্তু এই সাপোর্টটা নাই, কম্পিউটার নাই, ল্যাপটপ নাই। সো এই জায়গাটা কিন্তু আমরা কাজ করছি যেন 250 ফ্যামিলিতে যেন তারা এটা এডুকেটেড নিউ জেনারেশন দিতে পারে, তার জন্য কাজ করে, যারা ফিউচারে আমাদের আইটি সেক্টরে কাজ করবে। বাহ, অসাধারণ আসলে। কারণ আমি আসলে যে তরুণরা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে অনুরোধ করবো, আপনি যখন আসলে একজন দিদার আলম সানি, একবার ইকবাল বাহার কিংবা তহিদ ভাইকে আসলে অনুকরণ করেন বা তাদের দ্বারা অনুপ্রাণিত হন, তাদের শুধু ব্যবসার প্রফিট বা তাদের আসলে কাজের গণ্ডিটার পাশাপাশি তাদের এইসব মানবিক গুণগুলো কিন্তু আসলে আপনি নিজের মধ্যে ধারণ করবেন বলে আসলে সেই আশা ব্যক্ত করছি। এবং আসলে তরুণ মানে আসলে সম্ভাবনা, বাংলাদেশে এ পর্যন্ত যত অর্জন হয়েছে সব আসলে তরুণদের মধ্যে দিয়ে হয়েছে। সো আপনারা যারা, যেই তরুণরা আসলে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, নিউ ইয়র্ক মানে আসলে নিউ স্কুল এবং নিউ ড্রিম, আমরা বলতে চাই আসলে মুভিং ফরওয়ার্ড, এবং স্কিল আসলে চেঞ্জেস লাইফ। সো আশা করছি যে আপনার আজকের দিনটি ভালো যাবে। আমাদের সময় শেষ। আমরা আসলে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে জনাব সানি ভাই, ইকবাল বাহার এবং তহিদ ভাইকে। নিশ্চয়ই আসলে এই আড্ডাটা যেই মানুষগুলি আছেন এদেরকে নিয়ে আসলে দীর্ঘ সময় করা যাবে, এবং সবাই নিশ্চয়ই ভালো থাকবেন। আজকের দিনটি আপনার শুভ যাক। ধন্যবাদ ভাই। পৃথু ভাই, বিমোহিত হয়ে শুনছিলাম আমি। যে পৃথু ভাইকে আমার স্ক্রিনে আনার জন্য একটু অনুরোধ করি। আমরা একসঙ্গেই এই অনুষ্ঠানটা সমাপ্তি, যদিও পৃথু ভাই করেছেন, তারপরেও একসঙ্গে আবার একটু সমাপ্তি করতে চাই। পৃথু ভাইকে যদি স্ক্রিনে আবার একটু আনা যায়। আসলে আমি বিমোহিত হয়ে শুনছিলাম আমাদের বক্তাদের কথা, এবং একই সঙ্গে পৃথু রেজার সঞ্চালনায় মুগ্ধ।
এত সুন্দর করে কথা বলছিলেন, আমার খারাপই লাগছে যে মাঝখানে এসে ঢোকার জন্য, কিন্তু তারপরেও আমাদের আজকে সারাদিনের যে 14টি সেশন রয়েছে, সেই 14টি সেশন থেকে আমরা আশা রাখি যে আমাদের তরুণ প্রজন্ম অনেক কিছু শুনতে পারবে, জানতে পারবে এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এবং সবচেয়ে ভালো লেগেছে যে এত কিছু বলার পরেও পৃথুরাজ সাহেব যেটি তুলে ধরেছেন যে আমাদের উদ্যোগগুলো মানবিক হতে হবে। আমরা উদ্যোক্তা হব, আমরা কর্মসংস্থানে, আমরা কর্মযজ্ঞে প্রবেশ করব, হয়তো বা অর্থ উপার্জন করব, কিন্তু তারপরেও আমাদের উদ্যোগগুলো, আমাদের চেষ্টাগুলো মানবিক হতে হবে, সামাজিক হতে হবে। সেই জায়গা থেকে কিন্তু সরে আসলে চলবে না। আমি যদি একটু চিন্তা করি যে আসলে এই প্রথম অধিবেশনে কোন কথাগুলো তুলে ধরা হয়েছিল, তার মধ্যে একটি যদি আমি বলতে চাই, একটি স্কিলের কথা সানি ভাই বলেছেন এবং এটা আরো অনেকের কথা চলে এসেছে যে ইংলিশ কমিউনিকেশন স্কিল। পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বাংলা জানার পাশাপাশি ইংরেজিও জানতে হবে। এবং এই প্রসঙ্গে না বললেই নয়, আজকের দিনটা ডেইলি স্টারের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডেইলি স্টার আজকে তাদের বাইলিঙ্গুয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে, যেখানে বাংলা এবং ইংরেজি আপনি যেটা পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু আপনি খবর পড়তে পারবেন। এই বাইলিঙ্গুয়াল ওয়েবসাইটটি তাদের বর্তমানে যে ওয়েবসাইটটি রয়েছে তার পাশাপাশি চলবে, এবং সেটিকে যদি আপনারা দেখতে চান আপনাদের যেতে হবে beta.thedailystar.net. Please check it out and then give your feedback in, and please email that to feedback@thedailystar.net. এই যে বাংলা এবং ইংরেজি সংমিশ্রণ আমরা যে করছি, এটা জেনে শুনেই করছি, কারণ এটা দুটোই আমাদের দরকার রয়েছে এবং সেখানেই যেন আমরা বিশ্ব থেকে পিছিয়ে না পড়ি। এজন্য আমরা আশা রাখবো আমাদের তরুণ প্রজন্ম যে খেয়ালে রাখবে আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা যে বাংলা, সেটিকে আমরা আত্মস্থ করব এবং একই সঙ্গে বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্য ইংরেজিকেও আমাদের বুঝতে হবে, ইংরেজিতে সঠিকভাবে উপস্থাপন করা আমাদের শিখতে হবে। সুতরাং এই জন্যই ডেইলি স্টারের আরেকটি প্রয়াস beta.thedailystar.net, যেখানে বাইলিঙ্গুয়াল ওয়েবসাইট, যার মাধ্যমে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আপনারা কিন্তু খবর পড়তে পারবেন। মনে রাখবেন কেবল খালি এই বাংলাতে রূপান্তর কিন্তু নয়, শুধুমাত্র ট্রান্সলেশন নয়, বরং they have a different set of journalists, a different set of team that is producing the content, keeping the neutrality, the values, the professionalism that the main Daily Star has. সুতরাং এই একই ধারাবাহিকতায় বাংলা এবং ইংরেজি দুটো ভাবেই কিন্তু দ্য ডেইলি স্টার আত্মপ্রকাশ করছে। আপনাদের ফিডব্যাক জানাবেন, ইমেল করবেন feedback@thedailystar.net এ। আশা করি আপনাদের ভালোই লাগবে। দ্বিতীয় যে স্কিলটির কথা বলা হয়েছে, যেটা আমার ভালো লেগেছে, যেটা বাহার ভাই বলেছে মাঠে নামতে হবে, কিন্তু এটা ঠিক স্কিলের না, এটা হচ্ছে সেই সাহসটা, যে আমরা ধরে নিচ্ছি যে অনেক জব কাট হবে, আমরা ধরে নিচ্ছি পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে প্রবেশ করবে, কিন্তু তারপরেও বুকে সাহস রাখতে হবে, মাঠে নামতে হবে, কারণ পথে নামলেই আরো পথ পাওয়া যায়। স্কিলের প্রসঙ্গে আরো একটি বলা হয়েছে যে অ্যাডভান্স কম্পিউটার স্কিলের কথা। অনেকে হয়তোবা এখন সে আগের মতো বেসিক এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট পারি আর কিছু ফেসবুকে পোস্ট করতে পারি, হয়তোবা এইটুকুই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং নিজেদের জ্ঞানকে আরো বিস্তারিত করতে হবে, আরো বিস্তৃত করতে হবে। সুতরাং সেই জায়গাটায় আমাদের যারা দেখছেন অনুষ্ঠান তাদেরকে অনুরোধ করব আপনারা খুঁজে বের করেন। এবং এখানে সানি ভাই চমৎকার কথা বলেছে, উন্নত বিশ্বে যে গুলো হচ্ছে, কথাগুলো থেকে ধরে নিতে হবে যে সামনের বিশ্ব কিরকম হচ্ছে। উন্নত বিশ্বে যে জব কার্ড গুলো হচ্ছে, তারা কিন্তু সেই জবগুলোকে পূরণ করার চেষ্টা করবে উন্নয়নশীল দেশের মানুষদের দ্বারা। সুতরাং আজকে যে তরুণ এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা খেয়াল করুন কোন কোন জব চলে যাচ্ছে প্রথম বিশ্বে, সেই জবগুলোতে আপনারা পারদর্শী হন, কারণ তাই চাবে বড় বড় কোম্পানিগুলো এই কাজগুলো তারা উন্নয়নশীল বা অন্যান্য দেশ থেকে কাজটি করিয়ে নেওয়ার চেষ্টা করবে। আরো বলা হচ্ছে যে কি করে আইসিটি প্রোডাক্টকে সেল করা যায়। সুতরাং আইসিটি প্রোডাক্টকে সেল করতে গেলে আইসিটি প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে বিশ্বের চাহিদা কোন দিকে, ডিমান্ড কোন দিকে, সে অনুযায়ী আমাদের সাপ্লাই দিয়ে যেতে হবে। সুতরাং এই যে সেতু বন্ধন, এই যে মেলবন্ধন গুলো করার যে জায়গাগুলো, সেগুলো তরুণ প্রজন্মকে বোঝার দরকার এবং সে অনুযায়ী আমরা আশা করে রাখি তারা প্রস্তুতি নেবেন। আমাদের পরবর্তী সেশন রোল অফ দ্য ইউথ ইন নেশন বিল্ডিং, এই সেশনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখবেন আমরা প্রথম সেশনে দেখেছি বেসরকারি ভাবে আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের সঙ্গে যারা তরুণদেরকে দিক নির্দেশনা দেন তারা কিভাবে কাজ করছেন। আমাদের দ্বিতীয় সেশনে আপনারা দেখবেন সরকারের মধ্যে থেকে
তরুণ প্রজন্ম কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সরকারের মধ্যে থেকে কাজ করার জন্য আজকে সবাইকে বলা হচ্ছে। সুতরাং এবং এরই ধারাবাহিকতায় বিসিএস সবসময় জনপ্রিয় ছিল, সরকারি চাকরি সবসময় জনপ্রিয় ছিল, কিন্তু গত 5 থেকে 7 বছরে যদি আপনি দেখেন আমাদের তরুণদের মাঝে সরকারি চাকরি করার একটা ব্যাপক প্রবণতা দেখা যাচ্ছে, এবং যে যথেষ্ট কারণও রয়েছে। আমরা সেই তরুণ প্রজন্মকে তারা প্রস্তুতি নেন। বিসিএস পরীক্ষা একটি অত্যন্ত কঠিন পরীক্ষা। তার পাশাপাশি তারা যাতে আরো কিভাবে সামনে এগোতে পারেন, বা আপনারা যারা চিন্তা করছেন আপনারা সরকারি চাকরি করবেন, সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন, আপনারা কিভাবে সে পদ্ধতি অনুসরণ করবেন, কিভাবে নিজেদের দক্ষতাকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেটি দেখবেন আমাদের দ্বিতীয় সেশনে। সঙ্গেই থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আসছি।